আলজেরিয়ার অন্যতম দ্রষ্টব্য টিমগার্ড। টিমগার্ড হচ্ছে রোম সম্রাট ট্রাজান এখানে একটা শহর তৈরি করেছিলেন, যে শহরটা মূলত সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লোকেদের আবাসন হিসেবে গড়ে তুলেছিলেন। তার মূল কারণ ছিল যে পাশের পাহাড়েই তখনও বারবার সম্প্রদায়ের লোকেরা আছে, তারা সুযোগ পেলেই রোমানদের উপরে আক্রমণ করত। সেজন্য যারা অবসরপ্রাপ্ত সৈনিক তারা যেহেতু ট্রেনিং প্রাপ্ত, তাই তাদেরকে দিয়ে প্রতিরক্ষার খানিকটা ব্যবস্থা হবে। কিন্তু রোমানদের শহরের আকৃতি আকার প্রায় সব জায়গাতে একই রকম, সেটা তুরস্কে হোক, সেটা ইতালিতে হোক, কিংবা সেটা আফ্রিকার কোনো জায়গায় হোক। তা আজকে আমরা যাব এই ট্রাজানের তৈরি শহর টিমগার্ডে, কিন্তু একটা এপিসোডে এটা শেষ করা যাবে না। আমি এটা দেখার পরে বিস্ময়ে অভিভূত হয়ে গেছিলাম যে কি ছিল সেখানে। খ্রিস্টাব্দ 100 সালে এটা তৈরি করিয়েছিলেন সম্রাট ট্রাজান। যদিও তিনি কখনো রোম ছেড়ে এখানে আসেননি, তবু তার নামেই তৈরি হয়েছিল। এবং বিভিন্ন জায়গা দখল করার পরে এখানে তিনি একটা করে বিজয়স্তম্ভ করতেন, বিজয় গেট করতেন। তাই আমি আজকে খানিকটা দেখাবো একটা এপিসোডে, পরে আরও 2টো এপিসোডে দেখাতে হবে। না হলে মনে হয় আপনাদের প্রতি আমার অপরাধ হবে, কারণ যারা যাবেন না তারা একটু বিস্তারিত দেখতে পাবেন, আর যারা যাবেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন। তাই আজকের প্রথম এপিসোড আমরা তো থেকে ওখানে ট্রাজান একটা হোটেল আছে, সেইখানে থেকে পরদিন আমরা বেরিয়েছিলাম টিকিট কেটে টিমগার্ড দেখতে। তাই আজকে আমরা শুধু প্রথম পর্বে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। কনস্টান্টাইন থেকে আমরা চললাম, যাব টিমগার্ডে। টিমগার্ড যে প্রত্নক্ষেত্র আছে তার গা ঘেঁষেই একটা হোটেল, তার নাম ট্রাজান। সেখানে আমাদের আজকে রাতে থাকব, কাল সকালে আমরা টিমগার্ড দেখব সারাদিন ধরে। আমরা যাচ্ছি কনস্টান্টাইন ছেড়ে টিমগার্ডের দিকে। এই যে আমরা পৌঁছে গেছি ট্রাজান হোটেল। এখানে রাত্রে ছিলাম, সকালে এই আমাদের ব্রেকফাস্ট রুম। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। না, থাইল্যান্ডের মতো ডাল ভাত নেই, আর বেশিরভাগই মাংস না খেলে খুব মুশকিল। আমরা বেরিয়ে পড়েছি টিমগার্ড প্রত্নক্ষেত্র। এখানে খ্রিস্টাব্দ 100 সালে রোম সম্রাট ট্রাজান একটা শহর তৈরি করেছিলেন। শহরটার নাম দিয়েছিলেন টিমগার্ড। সেই নামের ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এখানে আমরা যাচ্ছি গেটের দিকে। গেটের দিকে গিয়ে আমরা টিকিট কেটে প্রথমে একটা ইনডোর মিউজিয়াম দেখব, তারপর আউটডোর মিউজিয়াম, খোলা আকাশের নিচে মিউজিয়াম। আমার ভ্রমণ সঙ্গী কাম গাইড আমাদের পশ্চিমবঙ্গের লোক, সে আগে আগে যাচ্ছে, আর আমাদের এখানকার যে লোকাল গাইড অর্থাৎ ইমন, সে আগে চলে গেছে টিকিট কাটার জন্য।
এই হচ্ছে মিউজিয়াম, যেখানে ইনডোর জিনিসগুলো আমরা দেখব, এগুলো রাখা আছে। এগুলো সব সমাধি ফলক, অর্থাৎ সমাধির উপরে যে ফলক রাখা ছিল সেগুলো যখন খনন কার্য চালায় তখন সমাধির জায়গায় সমাধি রয়ে গেছে, কিন্তু ফলকগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবং প্রতিটি ফলকের নিচে আছে যে মারা গেছে তার নাম, এবং যে তার নামে উৎসর্গ করেছে এই ফলকটা, তার কন্যা হোক তার পুত্র হোক, তার নাম লেখা আছে। এই যে আমাদের গাইড ইমন, খুব পরিশ্রমী গাইড, খুব সুন্দরভাবে ইংরেজিতে আমাদের বুঝিয়ে দেয়। তার মাতৃভাষা আরবি, বারবারিক ডায়ালেক্ট, মানে সরাসরি আরবির মতো নয়। এই রাস্তার এক পাশে রাখা আছে ফলকগুলো। So he declared it at that time we were under the French colonial time. He declared it, and they started the official excavations in 1881 and continued almost until the late 50s, 1957 almost. So the excavations were supervised by the French archaeologist Albert Bell. So now we're going to see parts of like those sacrifice there. I can read Latin digit 1 to 10, Yes. 50. What's this? If you can read 100. it. Here, हाँ, this one. 60 लिया हाँ। So those are tombstones from here to up. We have two types of tombstones. We have the DNB and the DNS. It's like we say Dios Manus Sacrum and Dios Manus of the man. Let's tell him again, sorry. So from here to up, those are tombstones. And we have two types of them. We have the DNBs and the DNS. This translates like to the sacred spirits of the dead. And ইমন খুব বিস্তৃতভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে এই ফলকের গায়ে লেখা থাকে কাদের সমাধির উপরে রাখা হয়েছে এবং তার কোন উত্তরাধিকারী সেটা বানিয়েছে। অদ্ভুতভাবে দেখলাম যে ল্যাটিন ভাষায় আমাদের সংস্কৃতের মতো পিতৃমাতৃ এই দুটো শব্দ আছে। মানে আমরা যেরকম পিতৃমাতৃ মা বাবা বলতে বোঝাই, এই মাতৃপিতৃ এরাও তাই বোঝায়। এবং আমি জানলাম যে ইমন বলল যে স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগাল ভাষাতেও নাকি এই দুটো শব্দ আছে। আরও অনেক শব্দ আছে যা সংস্কৃতের সঙ্গে সিমিলার। এ কারণেই বোধহয় বলা হয় ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। আমরা যার যা জিজ্ঞাসা আমরা জিজ্ঞাসা করছি, ইমন উত্তর দিচ্ছে। যেখানে লেখা আছে কত সালে মারা গেছে, কত বছর বয়সে মারা গেছে, সেসব ফলকে লেখা আছে। দুজনের ফলক, মা এবং বাবা, এই সবগুলো সমাধি ফলক। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এগুলো নিয়ে এসেছে এখানে এক্সিবিট করার জন্য, পাশাপাশি রেখেছে। এইবার আমরা
ধ্বংসপ্রাপ্ত পরিত্যক্ত সেই টিমগার্ড শহরে যাব। আমরা ঢুকছি। রোমান শহরে মূল রাস্তা থাকে উত্তর থেকে দক্ষিণ। এই যে আমরা শহরটার মধ্যে ঢুকছি, এই যে মূল রাস্তা, এটা উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই, মানে যত রোমান প্রাচীন শহর আছে সব জায়গাতেই এই পাথরের সেটিংগুলো দেখেই বোঝা যায় কোনটা মূল রাস্তা। চওড়া তো আছেই, এবং ক্রসরোড যেগুলো আছে, যেগুলো সব পূর্ব থেকে পশ্চিম, তার পাথরের সেটিং আলাদা। এখানে এই রাস্তা দিয়ে যাবে অশ্বারোহী সৈন্য এবং রথ, আর ডান দিকে যে জায়গাটা আছে সেটা হচ্ছে পথচারীদের যাওয়ার জায়গা। আর এর পরে যে বিল্ডিংগুলো আছে এগুলো সবই ছিল দোকানপাট, ব্যবসা কেন্দ্র। এই মূল রাস্তা, এখান দিয়ে যেত রথ এবং ঘোড়সওয়ার। কি সুন্দর লাগে, মানে কি ছিল, পাথর কেটে সাইজ করে বসানো হতো। তখন তো সিমেন্ট বা কংক্রিটের ব্যাপার ছিল না। তাকালে শূন্যতায় বুকটা হুহু করে ওঠে। এই রাস্তা দিয়ে একসময় রথের চাকার ঘরঘরানি, ঘোড়ার চিৎকার, মানুষের হুল্লোড়। একটা কথা জানিয়ে দিই, বিজয়ী রোমান সৈন্যরা যখন ফিরত তখন তাদের কানে, আচ্ছা এটা দেখিয়ে নিই, এটা হচ্ছে যাদের পয়সা ছিল, জল নলবাহিত হয়ে তাদের বাড়িতে পৌঁছে যেত। নলটা কিন্তু মিউজিয়ামে নিয়ে রাখা হয়েছে, এই যে এই দিক দিয়ে নল যেত। যাদের পয়সা নেই তারা রাস্তার কল থেকে খেত। এই যে নলগুলো যাচ্ছে, পাশে বড় লোকদের বাড়িতে সরাসরি সাপ্লাই হতো জল। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্রস রোড, দ্বিতীয় ক্রস রোড। দেখুন এর পাথরের সেটিংগুলো অন্য রকম, এই মূল রাস্তার পাথরের সেটিংয়ের মতো নয়। এই যে মূল রাস্তার পাথরের সেটিং, এটা একরকম, আর দুপাশে নল যেত খাবার জলের। যারা বড় লোকদের বাড়ি তারা সেখান থেকে নল থেকে এখনকার মতোই কানেকশান নিয়ে নিত, আর বাকিদের জন্য ছিল রাস্তা থেকে নেয়া কল। এগুলো সব বসত বাড়ি। এই যে পাশের রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করত, আর মূল রাস্তা দিয়ে যেত অভিজাতদের রথ কিংবা সৈন্যদের অশ্ব।